দুর্গাপুর এবিবি হাই স্কুলের ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের সিলেবাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ তোমাদের সামেটিভ 2-এর যে সিলেবাস, সেই সিলেবাস আজকে আমরা আলোচনা করব। এবং তোমাদের আমি আগেই বলেছি যে তোমাদের সিলেবাস পঞ্চম অধ্যায় অবধি হলো। পঞ্চম অধ্যায়ের ভিডিও আমার আগে দেওয়া আছে, তোমরা অবশ্যই সেটা দেখে নেবে। এবং চতুর্থ অধ্যায়টা আমরা ভিডিও করে নেব। যদি কোনো অসুবিধা থাকে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ থ্রুতে স্যারকে জানাবে, বা তোমরা যখন মিড ডে মিল নিতে আসো তখন আমি ওখানে থাকলে আমাকে জানিও কী অসুবিধা, বা অফিসে কোশ্চেন জমা দিয়ে দেবে, স্যার এগুলো বুঝতে পারছি না, আমি নেক্সট ভিডিওতে সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা তৃতীয় চ্যাপ্টার ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা নিয়ে আলোচনা করব। আমি মূল বিষয়গুলো আলোচনা করে যাব, তোমরা সেগুলো বই থেকে পড়ে কোশ্চেন আউট করে সেগুলো নোট করে নেবে। যেগুলো অসুবিধা হবে সেগুলো আমাকে যেভাবে বললাম স্কুলে দিয়ে যাবে, বা স্কুল থেকে আমি যদি থাকি তখন নিয়ে যাবে। এইভাবে করে তোমরা উত্তরগুলো কালেক্ট করে নেবে। যাই হোক, আমরা আমাদের আজকে থার্ড চ্যাপ্টার যেটা সেটা আলোচনা করি। দেখো, ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। ঔপনিবেশিক কথাটা এসছে তোমার, আমরা বলি উপনিবেশ থেকে ঔপনিবেশিক। উপনিবেশ, তাহলে উপনিবেশ কি সেই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। উপনিবেশ হচ্ছে এক কথায় একটি দেশ অন্য কোনো দেশের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা দখল করলে প্রথম দেশটির উপনিবেশ বা অধিকৃত অঞ্চলে পরিণত হয় দ্বিতীয় দেশটি। শুধু তাই নয়, প্রথম দেশটির যাবতীয় সুখ সমৃদ্ধি বা স্বার্থের প্রতি লক্ষ্য রেখে দ্বিতীয় দেশটির প্রতি শাসন পরিচালিত হবে, তবে সেই দ্বিতীয় দেশটি তাদের উপনিবেশ বা কলোনিতে পরিণত হবে। উদাহরণস্বরূপ, ইংল্যান্ড প্রথম দেশ, ভারত দ্বিতীয় দেশ। ইংল্যান্ড ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা দখল করে নিয়েছিল, এবং ইংল্যান্ডের স্বার্থে ভারতের যাবতীয় প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হতো। সেই হিসেবে ইংল্যান্ডের উপনিবেশ ছিল ভারত। তো আমরা এই বিষয়ে একটু ডিটেলসে এখানে দেখব। দেখো, ভারতবর্ষে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল তারা একটা ছিল বণিক ট্রেডার সংস্থা। যেমন ভারতে ধরো টাটা, বিড়লা, আম্বানি বিভিন্ন বণিক সংস্থা বা ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ব্যবসায়ীরা রয়েছে, এরাও সেরকম একটা ব্যবসা করার জন্য ভারতে এসেছিল। এরকম আরও অনেক শয়ে শয়ে হাজারে হাজারে কোম্পানি ইংল্যান্ডে ছিল, বাট এরা পারমিশন পেয়েছিল ভারতে ব্যবসা করতে আসার জন্য। তাহলে কি বিষয়টা পেলাম আমরা, যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আদতে ছিল একটি বণিক সংস্থা। ভারতীয় উপমহাদেশে বাণিজ্যের স্বার্থে তারা অনেক জায়গায় তাদের বাণিজ্য ঘাঁটি স্থাপন করে। তাদের মধ্যে তিনটে প্রধান: কলকাতা, মাদ্রাজ ও বোম্বাই। এই যে তিনটে প্রধান ঘাঁটি, এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করে প্রেসিডেন্সি তারা গড়ে তোলে, বা এই তিনটে শহর বা অঞ্চল প্রেসিডেন্সি নামে পরিচিত। যেমন মাদ্রাজ অঞ্চলকে কেন্দ্র করে দক্ষিণ ভারতের একটা বিরাট অঞ্চলকে ঘিরে তোমার হচ্ছে মাদ্রাজ প্রেসিডেন্সি, বা তখনকার রাজা 6 জর্জের নাম অনুসারে সেন্ট জর্জ প্রেসিডেন্সি নামে ওরা এক প্রেসিডেন্সি গড়ে তোলে, বা গুরুত্বপূর্ণ প্রধান বাণিজ্যিক ঘাঁটি দক্ষিণ ভারতে গড়ে তোলে। এই প্রেসিডেন্সির দুটি প্রশাসনিক কেন্দ্র ছিল, অর্থাৎ এই প্রেসিডেন্সির যাবতীয় কাজ দুটো কেন্দ্র থেকে হতো। গ্রীষ্মকালে ওটকামুন্ড, মানে এখন যেটা আমরা উটি নামে পরিচিত, সেই উটি গ্রীষ্মকাল এদের প্রশাসনিক বা অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার হতো, আর শীতকালে মাদ্রাজ হতো এদের অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার। ঠিক একইভাবে তোমার বোম্বাই প্রেসিডেন্সি ছিল পশ্চিম ও মধ্য ভারত এবং আরব সাগরের তীরবর্তী অঞ্চলগুলো নিয়ে। প্রথম এই বোম্বাই প্রেসিডেন্সির মূল কেন্দ্র ছিল সুরাট, কিন্তু সেখানে ব্যবসা সেইভাবে না হওয়াতে বোম্বাই অঞ্চলে এদের প্রেসিডেন্সির কেন্দ্র শিফট বা পরিবর্তন করা হয়। সিন্ধু প্রদেশ প্রথম এই বোম্বাই প্রেসিডেন্সির আন্ডারে ছিল, তখন একে পশ্চিম প্রেসিডেন্সিও বলা হতো। পরে সিন্ধু প্রদেশ এই প্রেসিডেন্সি থেকে তোমার বাইরে চলে যায়। 1765 খ্রিস্টাব্দ নাগাদ আমরা জানি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে, এবং 1772 খ্রিস্টাব্দে নিজামতির অধিকার পায়। এখন তোমরা বলে, স্যার দেওয়ানি এবং নিজামতির অধিকার কি? দেখো, দেওয়ানি মানে হচ্ছে অর্থ সংক্রান্ত যাবতীয় ব্যাপার, রাজস্ব আদায়, রাজস্ব বাড়ানো, রাজস্ব সংগ্রহ করা,
জমি জমা এই সমস্ত বিষয়গুলো নিয়ে সমস্ত কিছু হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে দেওয়ানি। তাহলে নিজামতি কি? নিজামতি ব্যাপার হচ্ছে এইগুলো বাদ দিয়ে যাবতীয় যে মানুষের ঝগড়া ঝামেলার ফয়সালা করা, তাদের ওপর শাসন করা, কেউ অপরাধ করেছে তাকে শাস্তি দেওয়া, নিয়মকানুন তৈরি করা, আইন প্রচলন করা, তার বিচার করা, এই যাবতীয় বিষয়গুলো হচ্ছে নিজামতি। তো এই দুটোরই দায়িত্ব পেয়ে যায় তোমার হচ্ছে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এবং এই দায়িত্ব পাওয়ার পর তারা কলকাতাকে কেন্দ্র করে বাংলাতে প্রেসিডেন্সি করে তোলে। এই প্রেসিডেন্সির তোমার আরেকটা নাম হচ্ছে বাংলা প্রেসিডেন্সি বা ফোর্ট উইলিয়াম দুর্গ প্রেসিডেন্সি। এর অন্তর্ভুক্ত ছিল বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, এই অঞ্চল নিয়ে বাংলা প্রেসিডেন্সি ছিল। লন্ডনে ব্রিটিশ এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির যারা মালিক বা যারা পরিচালনা করতো তারা লন্ডনে থাকতো। তারা ওখানে বসে ভারতে কোম্পানি কিভাবে চলবে, কি ব্যবসা করবে, সমস্ত নিয়ম নীতি বানাতো। এবং এই যে তিনটে ঘাঁটি কলকাতা, মাদ্রাজ, বম্বে, এই যে তিনটে প্রেসিডেন্সি, এই তিনটে প্রেসিডেন্সি পরিচালনা করতো ওখানকার লোকাল কাউন্সিল। এই লোকাল কাউন্সিলের কোনো একজনকে ইংল্যান্ডে অবস্থিত তোমার হচ্ছে ওই যে পরিচালক সমিতি, সেই সমিতি এই প্রেসিডেন্সিগুলোর গভর্নর নিযুক্ত করত। সেই হিসেবে তিনটে প্রেসিডেন্সির তিনজন গভর্নর থাকতো। কিন্তু ধীরে ধীরে এই গভর্নরদের কাজকর্মে ব্রিটিশ সরকার ক্রুদ্ধ হয় এবং সেখানে দাবি উঠতে থাকে ব্রিটিশ পার্লামেন্টে যে ভারতবর্ষে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কর্মচারীরা রয়েছে, বণিকরা রয়েছে বা আরও অন্যান্য মানে উচ্চপদস্থ যারা কর্মাধিকারী রয়েছে তাদের একটু কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণে রাখতে হবে। সেজন্য 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট এবং 1784-তে পিটের ভারত শাসন আইন প্রণয়ন করে ভারতবর্ষে স্থিত কোম্পানির কর্মচারীদের নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়। 1772 সালে যে দ্বৈত শাসন ব্যবস্থা রবার্ট ক্লাইভ করেছিলেন বাংলায়, সেই দ্বৈত শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘোষণা করা হয় এবং এটা ঘোষণা করেন তোমার হচ্ছে ওয়ারেন হেস্টিংস, এবং সরাসরি এই ব্যবস্থা তুলে দিয়ে কোম্পানি বাংলা শাসনভার গ্রহণ করে। ভারতবর্ষের তথা বাংলা শাসনভার গ্রহণ করতে গেলে কোম্পানিকে কতগুলি বিষয়ে নজর দিতে হতো, যেমন বিচার ব্যবস্থা, যেমন এর নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা, আর যেমন এর প্রশাসনিক ব্যবস্থা। এই ব্যবস্থাগুলোর মধ্যে তোমার বিচার, পুলিশ, সেনাবাহিনী, আমলাতন্ত্র, এগুলো গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে দেখব বিচার ব্যবস্থা। ভারতবর্ষে কোম্পানি যখন তার অধিকার বিস্তার করছিল, মোগল আমলের যে নিয়ম নীতিগুলো ছিল সেগুলোই তারা চালিয়ে যেতে থাকে। কিন্তু পরবর্তীকালে ওয়ারেন হেস্টিংস দেশীয় অভিজাতদের হাত থেকে এই ক্ষমতা কেড়ে নিয়ে বিচার ব্যবস্থাকে আলাদা করে তোলার প্রস্তাব তোলেন। ফলে কোম্পানির একটা নতুন বিচার ব্যবস্থা ভারতে বলবৎ করে। প্রতি জেলাতে দেওয়ানি এবং ফৌজদারি তোমার হচ্ছে যে আদালত তৈরি করা। এখানে বলি দেওয়ানি মানে অর্থ সংক্রান্ত, যেমন ধরো দুই ভাইয়ের মধ্যে জমি জমা নিয়ে মামলা হলো, বাড়িঘর নিয়ে মামলা হলো, সম্পত্তি নিয়ে মামলা হলো, এগুলো সব যাবে দেওয়ানি আদালতে। কিন্তু এই ধরনের যে বিষয়গুলো তা নিয়ে বিবাদ হলো, ঝগড়াতে মারামারি হলো, মাথা ফাটিয়ে দিল, খুন হলো, জখম হলো, তখন এগুলো হয়ে যাবে সব ফৌজদারি দণ্ডবিধিতে চলে যাবে। অর্থাৎ যখনই সেখানে হিংসা প্রবেশ ঘটছে, মারপিট হচ্ছে, রক্তারক্তি হচ্ছে, সেটা ফৌজদারি আদালতে যাবে। আর যখনই শুধুমাত্র জমি জমা এইসব নিয়ে বিষয়টা থাকছে, হাতাহাতি হচ্ছে না, রক্তারক্তি হচ্ছে না, ঝগড়াঝগড়ি হচ্ছে না, তখন সেগুলো যাবে তোমার দেওয়ানি আদালতের মধ্যে। যাই হোক, প্রতি জেলাতে দেওয়ানি এবং ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করা হয়। সমস্যা দেখা গেল হিন্দুদের আইন এক, মুসলিমদের আইন এক। সেই জন্য ওয়ারেন হেস্টিংস কী করলেন, তিনি একদল হিন্দু পণ্ডিত আর একজন মুসলিম মৌলবী বা কাজী সাহেবকে রাখলেন, যারা মুসলিম আইন বা হিন্দু আইনের তোমার হচ্ছে ব্যাখ্যা করবেন। পরবর্তীকালে এই আইনগুলো ইংরেজিতে অনুবাদ করা হয়, ফলে এই কাজী এবং পণ্ডিতদের কোনো দরকার আর এদের রইল না। আচ্ছা, 1793 খ্রিস্টাব্দে, এর আগে বলে দিই যে এই যে রেগুলেটিং অ্যাক্ট সেই অনুসারে ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয়, বাংলার কলকাতায় সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন স্যার ইলিজা ইম্পে। এই এলিজা ইম্পে এই বিচার ব্যবস্থাকে আরও সুগঠিত করার ক্ষেত্রে ওয়ারেন হেস্টিংসকে নানাভাবে সাহায্য করেছিলেন। 1793 খ্রিস্টাব্দে
লর্ড কর্নওয়ালিস আরও একটি যুক্তিপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ভারতবর্ষের নতুন নতুন আইন প্রচলন করে সেগুলোকে লিপিবদ্ধ করেন, যা কোড অফ আইনস্টাইনের বিধি বা কোড অফ আইনস্টাইন বলে উল্লেখ করা হয়। এই সমস্ত পদক্ষেপ গ্রহণ করে কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কার বাস্তবে আরও আধুনিক করে তুলেছিলেন এবং ভারতবর্ষের অন্যতম ব্রিটিশ শাসনের স্তম্ভ হয়ে উঠেছিল এই বিচার ব্যবস্থা। এরও অনেক পরবর্তীকালে লর্ড উইলিয়াম বেন্টিং শাসন কার্যের অনেক সংস্কার করে একে আরও যুগোপযোগী করে তোলেন। এরপরে আমরা আসছি ভারতবর্ষে ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠার দ্বিতীয় স্তম্ভ, পুলিশ। কোম্পানির শাসনের প্রথম দিকে মোগল পুলিশি ব্যবস্থা চালু ছিল, কিন্তু 1770 খ্রিস্টাব্দের যে বাংলায় 76-এর মন্বন্তর বা ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়, তাতে বাংলার প্রশাসনিক বা বলতে পারো যে বাংলার সামাজিক দিক থেকে আইন শৃঙ্খলার প্রচণ্ড অবনতি ঘটে। তখন একটা নতুন পুলিশি ব্যবস্থার সূচনা দেখা যায়, যা কর্নওয়ালিসের আমলে মূল রূপ পায়। প্রতিটি জায়গাকে থানায় ভাগ করা হয়, সেই থানার দায়িত্ব পায় দারোগারা। এভাবে থানার আন্ডারে কতগুলি ফাঁড়ি বা পুলিশ চৌকি রাখা হয় এবং মূল জেলার যে সদর সেখানে হচ্ছে পুলিশ কমিশনারের অফিস রাখা হয়। এবং ভারতবর্ষের ধীরে ধীরে আধুনিক যে পুলিশি ব্যবস্থা আজকে আমরা দেখতে পাই, এর প্রথম সূত্রপাত হয়েছিল 1843 খ্রিস্টাব্দে সিন্ধু প্রদেশে এক নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা প্রয়োগ করার সূত্র ধরে, এবং সেই সূত্র ধরে পরে সারা ভারতবর্ষে ওই নতুন ধাঁচের পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনাবাহিনী। ভারতবর্ষে ইংরেজদের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার তৃতীয় ধাপ হচ্ছে সেনাবাহিনী। আমরা জানি প্রাথমিকভাবে কোনো আইন শৃঙ্খলা লঙ্ঘন হলে বা বিশৃঙ্খলা হলে সেটা পুলিশ মোকাবিলা করত, কিন্তু পরিস্থিতি যদি ঘোরালো হয়ে যায় সেক্ষেত্রে কী হবে? পরিস্থিতি ঘোরালো হলে আমরা দেখব যে সেখানে ডাক পড়বে সবসময় সেনাবাহিনীর। আমরা এখনও তো দেখি যে কাজ পুলিশের দ্বারা হয় না, আইন শৃঙ্খলা রক্ষা করা থেকে শুরু করে টেররিস্ট অ্যাটাক, তখন সেখানে সেনাবাহিনীকে আসতেই হয়। তখন প্রয়োজন হয়ে পড়তো সেনাবাহিনীর। কোম্পানির ক্ষেত্রেও সে একই, সেনাবাহিনীর প্রয়োজন পড়তো। কোম্পানির হয়ে এলাকা দখল করার পাশাপাশি বিভিন্ন ধরনের তোমার হচ্ছে এলাকা দখল করা, বিদ্রোহের মোকাবিলা করা, এগুলো ছিল ভারতীয় সিপাহীদের কাজ। মূলত উত্তর ভারত থেকে রাজপুত এবং ব্রাহ্মণ কৃষকদেরই এরা সেনাবাহিনীতে নিয়োগ করতো। প্রথম দিকে এরা নানান সুযোগ সুবিধা পেত। পরে যত নতুন নতুন এলাকা দখলে আসে, কোম্পানির এই সেনাবাহিনীর মধ্যে মারাঠা, মহীশূরের পাহাড়ি অঞ্চলে নানান উপজাতি, নেপালি, গোর্খাদের নিয়োগ করা হয়। ফলে ব্রাহ্মণ আর রাজপুতদের সুযোগ সুবিধা যেমন কিছু কমতে থাকে, তেমনি তাদের মধ্যে জাতিগত বৈষম্য বা বিদ্বেষও বাড়তে থাকে। এই জাতিগত বৈষম্য ইংরেজরা খুব ভালোভাবেই সেনাবাহিনীর মধ্যে বা তাদের এই সিপাহী বাহিনীর মধ্যে বজায় রেখে চলেছিল। যাই হোক, ঔপনিবেশিক শাসনের এই যে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে সিপাহী বাহিনী। 1880-র দশকে এক পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখতে পাই যে ব্রিটিশ কোম্পানির সেনাবাহিনীতে প্রায় 2.5 লাখ সিপাহী ছিল, এবং যাদের খরচা ভারতের রাজস্ব থেকে নেওয়া হতো, যা পরিমাণটা ভারতীয় রাজস্বের প্রায় 40%, 40% রাজস্ব এই সেনাবাহিনীর বেতন ভাতা, খাদ্য, অন্যান্য সুযোগ সুবিধার জন্য ব্যবহার করা হতো। এরপরে আমরা আসছি ঔপনিবেশিক কর্তৃত্বের চতুর্থ স্তম্ভ, যা হচ্ছে আমলাতন্ত্র। সামরিক কথাটা এসছে সমর থেকে। সমর মানে যুদ্ধ, তাহলে সামরিক মানে বুঝতেই পারছো, সামরিক মানে হচ্ছে যুদ্ধ সংক্রান্ত, আর অসামরিক মানে যুদ্ধ সংক্রান্ত যেটা নয়, সিভিলিয়ানদের জন্য, সাধারণ মানুষদের জন্য যেটা। তো অসামরিক শাসন ব্যবস্থার ক্ষেত্রে ঔপনিবেশিক শাসকের প্রধান হাতিয়ার ছিল আমলাতন্ত্র। এবার আমলাতন্ত্র কি? আমলাতন্ত্র হচ্ছে, ধরো সরকার তো কোনো প্রকল্প বা কোনো ঘোষণা করে রেখে দিল, সেটা সাধারণ মানুষের হাতে পৌঁছাবে কী করে? তাহলে সরকার এবং সাধারণ মানুষের মাঝখানে যারা অবিরত কাজ করে চলেছে, সেই সব মানুষরা হচ্ছে আমলাতন্ত্রের অন্তর্ভুক্ত। যেমন ধরো ডিএম, এসডিও থেকে শুরু করে, এসডিও অফিসে যারা কাজ করে, ডিএম অফিসে যারা কাজ করে থেকে শুরু করে সমস্ত যত উচ্চপদস্থ সরকারি অফিসার বা সরকারি কর্মচারী যারা, সবাই আমলাতন্ত্রের মধ্যে পড়ে। যেমন ধরো তোমাদের ক্লাস 8-এর বই আসবে,
তো সেটা আগে থেকে সরকার ঘোষণা করেছে, এবার তোমরা হাতে বই পেয়ে গেলে। সরকার ঘোষণা করলো এবং তোমরা বই পেলে, এর মাঝখানে কাজটা কারা করবে? আমলারা করবে, সরকারি উচ্চপদস্থ অফিসাররা করবে। তবে নীতি নির্ধারণের ক্ষেত্রে আমলাদের কোনো স্বাধীনতা ছিল না। উচ্চতন কর্তৃপক্ষ যা বলবে এরা সেটা শুধু পালন করে চলবে, এটাই ছিল আমলাদের কাজ। লর্ড কর্নওয়ালিস এই আমলাতন্ত্রকে সুগঠিত করার প্রক্রিয়া প্রথম শুরু করেন। এই জন্য তিনি সিভিল সার্ভিস পরীক্ষা সূচনা করেন। তবে লর্ড কর্নওয়ালিস খুব কঠোরভাবে ভারতীয়দের এই সব পরীক্ষাতে নিয়োগ করা বন্ধ করে দেন, কারণ তিনি মনে করতেন ভারতীয়রা স্বভাবতই দুর্নীতিগ্রস্ত। লর্ড ওয়েলেসলি ইউরোপ থেকে যে সিভিলিয়ানরা আসতেন তাদের প্রশিক্ষণের জন্য 1800 খ্রিস্টাব্দে কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এখানে তাদের ভারতীয় আদব, কায়দা, কালচার ইত্যাদি শেখানো হতো বা প্রশিক্ষণ দেওয়া হতো, যাতে ভারত শাসন করতে তাদের অসুবিধে না হয়। যদিও পরবর্তীকালে এটি বন্ধ করে হেইলেবেরি কলেজে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হতো। এই সিভিল সার্ভেন্টরা একই সাথে পড়াশোনা করতেন। যখন এই সিভিল সার্ভিস পরীক্ষায় পাস করে তারা সিভিলিয়ান হিসেবে বা সিভিল সার্ভিসের যে অফিসার, সেই অফিসার হিসেবে আসতেন, তখন তারা একসাথে পাঠদান করতেন বা প্রশিক্ষণ নিতেন। ফলে একই সাথে ট্রেনিং এবং প্রশিক্ষণ নেওয়ার জন্য এদের মধ্যে ঐক্যবোধ গড়ে ওঠে, সংকীর্ণ গোষ্ঠী ভাবনা গড়ে ওঠে, যে আমরা একটা আলাদা এলিট সম্প্রদায়, আমরা শুধু সরকারের জন্য কাজ করব, ভারতীয়দের জন্য বা কারোর জন্য চিন্তা করবো না, শুধু সরকারের কথা ভেবে এরা বা কোম্পানির কথা ভেবে এরা কাজ করত। অবশ্য ঔপনিবেশিক প্রশাসনের পক্ষে এদের এই ধরনের মনোভাব অনেক সহায়ক হয়েছিল, কারণ তারা শুধু প্রশাসকেরই অতি বিশ্বস্ত ছিল। বলতে পারো এটা হচ্ছে স্টিল ফ্রেম অফ ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ ভারতে ইংরেজ কোম্পানির এটা ছিল স্টিল কাঠামো। এরা ইংরেজদের পক্ষে যত সহায়ক ছিল, ভারতীয়দের পক্ষে ততই ছিল দুর্বিষহ বা যন্ত্রণাদায়ক। ক্রমে ভারতবর্ষে এইভাবে ইংরেজ সরকার আইনের শাসন ও আইনের চোখে সমতায় একটি ধারণা চালু করে, যদিও সব ক্ষেত্রে এই ধারণা বলবৎ ছিল না। এরপরে আমরা আসছি ভারতের শিক্ষা সম্পর্কে। দেখো, ভারতবর্ষ এক বিশাল দেশ। যত নতুন নতুন অঞ্চল ইংরেজদের অধীনে আসছে, তত তাদের ব্যবসা বাণিজ্যের পরিধি বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্বার্থ রক্ষার জন্য ওয়ারেন হেস্টিংস ভারতবর্ষে এক বিশেষ শিক্ষা বিস্তারের উদ্যোগ নিয়েছিলেন। যদিও প্রথম ভারতীয় ভাষাতেই শিক্ষাদ্যোগের চেষ্টা তিনি করেন, যেমন 1781 খ্রিস্টাব্দে কলকাতায় একটা সংস্কৃত কলেজ লর্ড ওয়ারেন হেস্টিংস গড়ে তোলেন। সেই দেখা দেখি ঠিক তার 10 বছর পর বেনারসের সংস্কৃত কলেজ গড়ে তোলেন জোনাথন ডানকান 1791 খ্রিস্টাব্দে। ভারতবর্ষের যে পাঠ্যপুস্তক, বই, গ্রন্থ, সেগুলোকে ইংরেজিতে অনুবাদ করা বা পাঠদানের বা শিক্ষাদানের আরও সম্প্রচার করার জন্য এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে গড়ে তোলেন। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন 1800 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। সেখানকার উইলিয়াম কেরি, বিখ্যাত মিশনারি, তিনি কলকাতার ফোর্ট উইলিয়াম কলেজে পাঠদান করাতে থাকেন এবং সেখান থেকে ভারতের শিক্ষা ব্যবস্থার কীভাবে আর উন্নত করা যায়, কীভাবে পাশ্চাত্যকরণ বা পাশ্চাত্য শিক্ষা ভারতবর্ষে প্রয়োগ করা যায়, সেই বিষয়ে এরা চিন্তাভাবনা করতে থাকেন। সেই বিষয়ে 1829 খ্রিস্টাব্দে প্রথম আলেকজান্ডার ডাফ, স্কটিশ মিশনারি সোসাইটির সদস্য, তিনি ভারতবর্ষে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয় করে তোলেন, যার নাম হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, যেটি বর্তমানে স্কটিশ চার্চ স্কুল বা কলেজ নামে পরিচিত। তবে এ বিষয়ে বলে রাখি, ভারতবর্ষে এরকম বেসরকারি উদ্যোগ প্রথমে চলছিল, অর্থাৎ সরকার এ বিষয়ে কোনো উদ্যোগ গ্রহণ প্রথম দিকে করেননি। 1823 খ্রিস্টাব্দে লর্ড আর্মহার্স্ট একটি ঘোষণা করেন যে ভারতবর্ষের সংস্কৃত শিক্ষার জন্য সরকার 1 লক্ষ টাকা খরচ করবে বা ব্যয় করবে। তখন ভারতের বিশিষ্ট মনীষী রাজা রামমোহন রায় তাকে চিঠি লিখে জানান যে ভারতীয়দের জন্য সংস্কৃত শিক্ষার দরকার নেই, বরং ভারতীয়দের জন্য আধুনিক পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানমূলক শিক্ষার প্রসার যেন ঘটে, এই অর্থ, ওই যে 1 লক্ষ টাকা, সেই অর্থ এখানে যেন খরচ করা হয়, যাতে তাতে সংস্কৃত শিক্ষার জন্য খরচ করা দরকার নেই। এইভাবে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা গ্রহণের জন্য
একটা জীবন্ত দলিল বা গুরুত্বপূর্ণ একটা দলিল হচ্ছে রাজা রামমোহন রায়ের এই চিঠি বা পত্র লর্ড আর্মহার্স্টকে লেখা। তো এইভাবে ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা কীভাবে সম্প্রচার করতে হবে সরকার চিন্তাভাবনা করতে শুরু করে, এবং পরবর্তীকালে এর আমরা ফলাফলও দেখতে পাই। যেমন 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিটের মধ্য দিয়ে ভারতবর্ষে তোমার শিক্ষা, ইংরেজি শিক্ষা সরকারিভাবে সূচনা ঘটতে থাকে বলতে পারো। আর তারও পরবর্তীকালে 1854 সালে উডস ডিসপ্যাচ, তাতে শিক্ষা ব্যবস্থাকে আরও ঢেলে সাজানো, তাতে বিশ্ববিদ্যালয়, প্রাইমারি শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, শিক্ষকদের শিক্ষণ অর্থাৎ যে বিএড প্রশিক্ষণ, যে কীভাবে এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তৃত আলোচনা হয়। আরও পরে আমরা লক্ষ্য করি মূলত এই যে শিক্ষাদান ছিল মূলত পুরুষতান্ত্রিক, কিন্তু বেথুন সাহেব 19 শতকের মাঝামাঝি সময়ের পরে তোমার হচ্ছে নারী শিক্ষার বিষয়ে প্রথম তিনি দাবি করেন। পরবর্তীকালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও এই দাবি করেন এবং ভারতবর্ষের নারী শিক্ষার বিস্তার শুরু হতে থাকে, যার ফলে আজকে আমাদের ভারতবর্ষের যে নারীরা শিক্ষিত, যে নারীরা এখনও পড়াশোনা করছে, এরা সবই হচ্ছে সেই সময়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহোদয় এবং ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবের উদ্যোগের ফল। যাই হোক, 1764 খ্রিস্টাব্দের শিক্ষা ব্যবস্থা আমাদের শেষ হলো। এবার আমরা আসছি জমি জরিপ। তোমাদের দেখো সেকেন্ড লাস্ট পেজ, জমি জরিপ। সেই সময়ে ভারতবর্ষের কোম্পানি নতুন নতুন এলাকা দখল করছে, কিন্তু সেগুলো কোনো মানচিত্র বা ম্যাপ সে সময় ছিল না। তো এই সময় জেমস রেনেল নামক এক বিখ্যাত জরিপবিদ তিনি করলেন কি, তিনি বাংলার নদীপথগুলো জরিপ করতে শুরু করেন। পরবর্তীকালে তিনি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে সার্ভেয়ার জেনারেল পদে তাকেই নিযুক্ত করা হয়। তিনি মোট 16টি নদীপথের গতিপথের মানচিত্র তৈরি করেছিলেন। এইভাবে ভারতবর্ষে প্রথম কোনো অঞ্চল বা নদীর এর ওপর মানচিত্র নির্ণয় করা শুরু হয়। ভারতবর্ষে রাজস্ব কী করে আদায় হবে এই নিয়ে ইংরেজ কোম্পানির নানান চিন্তাভাবনার আমরা প্রমাণ দেখতে পাই। তার মধ্যে একটা হচ্ছে ইজারাদারি ব্যবস্থা। ইজারা মানে হচ্ছে তোমার এক প্রকার বলতে পারো জমি লিজ দেওয়া বা ভাড়া দেওয়া একটা সময়ের সাথে সাথে, অর্থাৎ 5 বছরের জন্য জমি ভাড়া দিলাম বা লিজ দিলাম। ইংরেজ কোম্পানি কী করলো, ভারতীয় যেসব ধনী ব্যক্তি বা ব্যবসায়ীরা আছে তাদের কাছে একটা ওপেন নিলাম, মানে যেখানে এই দর দাম উঠবে, কে জমি নিতে পারবে, সে ইংরেজদেরকে টাকা দিতে পারবে, এই বিষয়ে একটা ওপেন নিলামের ব্যবস্থা করলো। তো এখানে তারা বললো যে 5 বছরের জন্য এই জমি আমরা ইজারা দেব। তো 5 বছরের জন্য কে কত বেশি মূল্য এই জমির জন্য আমাদের দিতে পারবে বা রাজস্ব দিতে পারবে, এইভাবে যে লোক সর্বোচ্চ বেশি মূল্যমান নির্ধারণ করলো সে 5 বছরের জন্য এই জমি দেখাশোনার দায়িত্ব পেল। এই ব্যবস্থাটাকে বলছে ইজারাদারি ব্যবস্থা। প্রথমে পাঠশালা বন্দোবস্ত, ইজারাদারি বন্দোবস্ত প্রথম 5 বছরের জন্য হতো, সেই জন্য কে বলতো 5 সাল। তাহলে 5 সালের জন্য বন্দোবস্ত, এটা হলো পাঠশালা বন্দোবস্ত। পরবর্তীকালে কিছু ত্রুটি দেখা দেয় এই ব্যবস্থায়, ফলে সময়টা কমিয়ে 1 বছর করা হলো। তখন একে বলা হতো একশালা বন্দোবস্ত। এতেও পরবর্তীকালে কিছু ত্রুটি আসে। 1790 খ্রিস্টাব্দে এই নিয়ম বদলে আসে, 10 বছরের জন্য বন্দোবস্ত করা হবে। তাই নিয়মটাকে বলা হচ্ছে 10 সালা বন্দোবস্ত। কিন্তু 3 বছর চলতে চলতে 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস এই 10 সালা বন্দোবস্তকে পরিণত করেন চিরস্থায়ী বন্দোবস্তে। অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট দিনে তুমি তোমার প্রাপ্য দিয়ে দিলে, তুমি জমিদারি তোমার চিরস্থায়ী অধিকারে চলে গেল। শুধু বছরের ওই নির্দিষ্ট দিনে তোমার রাজস্ব তুমি দিয়ে যাও, তাতে তোমার জমিদারি চিরস্থায়ী হয়ে গেল। তো এইভাবে চিরস্থায়ী বন্দোবস্ত ইংরেজরা ভারতবর্ষে গড়ে তোলে। পরে ভারতের অন্যান্য অঞ্চলে আরও নানান অন্যান্য ব্যবস্থা গড়ে ওঠে, কারণ তখন চিরস্থায়ী বন্দোবস্তের নানান ত্রুটিগুলি তোমার ফুটে উঠতে থাকে বা বেরিয়ে আসতে থাকে। ফলে ভারতের অন্যান্য অঞ্চলে যে ব্যবস্থাগুলো হয়, যেমন মহলবাড়ি, রায়তবাড়ি, ভাইয়াচারি, নানান ব্যবস্থা গড়ে উঠতে থাকে। ক্লাস 8 আমি যথেষ্ট সংক্ষিপ্ত সারে করেছি, তোমরা বইটা পড়লে এটাই পাবে জিস্ট। তোমরা ভালো করে বইটা রিডিং দাও, আর আমি যেগুলো বললাম সেগুলো ফলো করো। এবার যেগুলো কোশ্চেন হয় তোমরা বইয়ে আন্ডারলাইন দেবে বা অনুশীলনীতে করবে, সেগুলো ভালো করে পড়ে কোশ্চেন করে, যদি কোনো ক্ষেত্রে তোমাদের অসুবিধা থেকে থাকে তোমরা স্কুলে
কোশ্চেনগুলো লিখে সেগুলো স্যারকে জমা দিয়ে যাবে। আমি তোমাদের যথাসম্ভব এগুলো উত্তর করে এগুলো দিয়ে দেবো। বা আমি যদি সেই সময় স্কুলে থাকি, এসে আমাকে তোমার নোট করে গার্জেনকে দিয়ে জিজ্ঞেস করতে পারো। তোমাদের আসার দরকার নেই, গার্জেনকে দিয়ে এগুলো অফিসে জমা দেওয়া, বা আমি থাকলে আমাকে জিজ্ঞেস করার কথাও তোমরা জানিয়ে দিও। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর এর সাথে আমাদের তৃতীয় অধ্যায় শেষ হলো। পরের ভিডিও হবে চতুর্থ অধ্যায়, আর পঞ্চম অধ্যায়ের ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও ইউটিউব থেকে, আমার ওটা আগেই দেওয়া আছে।